আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিলেন আপিল বিভাগ। রিভিউ গ্রাউন্ডের উপর আপিল শুনানি 21 অক্টোবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের আজকের শুনানি শেষে এই আদেশ দেয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। গণতন্ত্রের পক্ষের শক্তি যেন সরকারে আসতে না পারে, সেজন্য সরকারের ভেতরে একটি মহল চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে কিছু রাজনৈতিক দল নিত্য নতুন দাবি তুলছে, যেসব দাবির সঙ্গে জনগণ পরিচিত নয়। এছাড়া জনগণকে ৭১কে ভোলানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, তখন যারা পাকিস্তানকে সহযোগিতা করেছে তারাই এখন বড় বড় কথা বলছে। অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছে যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম সংখ্যানুপাতিক পিয়ার। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এইগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো সাক্ষ্য গ্রহণকাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 বিচারকের প্যানেলে উপস্থিত হয় এই বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। এর আগে গত 6 আগস্ট এই মামলার 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের মধ্যে 6 জন গ্রেপ্তার এবং বাকি 26 জন পলাতক রয়েছে। সকালে গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের ফের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চলছে এই শুনানি। মঙ্গলবারও এই বিষয়ে শুনানি হয়। সাক্ষ্য গ্রহণের বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। সাক্ষ্য গ্রহণের সার্বিক কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন আমাদের। মারফি, জুলাই আন্দোলনের প্রথম শহীদ এবং এই আন্দোলনের প্রতীক আবু সাইদ, এই আবু সাইদ হত্যা মামলার আজ আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে, এবং এই বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি এজলাসে উপস্থাপন করেছেন যে আবু সাইদকে সেদিন কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেদিন কি কি ঘটেছিল এই সব সার্বিক বিষয় তিনি সূচনা বক্তব্যে উপস্থাপন করেন। এ সময় কিন্তু এই মামলার 30 আসামির মধ্যে 6 জন আসামি এজলাসে উপস্থিত ছিলেন। একই সাথে জানিয়ে রাখি, আজকে এই সূচনা বক্তব্যের সময় কিন্তু আবু সাইদের বাবা তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু শুনছিলেন যে আসলে সেদিনকার ঘটনা এবং কিভাবে আসলে কি ঘটেছিল তার সামনেই আসলে উপস্থাপন করা হয়। তো এই বক্তব্যের মাধ্যমেই আসলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই বিচারের। যদিও আজ সাক্ষ্য গ্রহণের কথা ছিল, কিন্তু সাক্ষ্য নেওয়া হয় নাই। আগামীকাল আবার ডেট নির্ধারণ করা হয়েছে যে আগামীকাল আসলে এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই কিন্তু এই বিচার কাজের যে একটি মাইল ফলক অর্থাৎ অগ্রগতি সেটি কিন্তু আসলে দৃশ্যমান হবে। একই সাথে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার যে বিষয়, এই বিষয়ে রিভিউর উপর শুনানি হয় এবং শুনানিতে কিন্তু আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে এই রিভিউ গ্রাউন্ডের উপর কিন্তু আপিল শুনানি হবে এবং এই জন্য কিন্তু আগামী 21 অক্টোবর তারিখ নির্ধারণ করে দিয়েছে আদালত। অর্থাৎ আগামী 21 অক্টোবর থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে আপিল শুনানি শুরু হবে। তো আপাতত আদালত চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মারফি, ধন্যবাদ আপনাকে। 3 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেলা 11:30টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এর আগে সকাল থেকে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, আপনি কি শুনতে পাচ্ছেন? অরণ্য, লং মার্চ টু ঢাকা কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আপনার কাছে আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন দেখছেন সেখানকার, জানাবেন। প্রকৌশলী ছাত্ররা বেশ কিছুদিন যাবতীয় আসলে আন্দোলন করে আসছিলেন যে তারা ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ারদের সাথে বিএসসি ইঞ্জিনিয়ারদের একটি স্বার্থের দ্বন্দ্ব আসলে মূলত বলা যায়, সেই দ্বন্দ্বের জায়গা থেকেই মূলত আন্দোলন করে আসছে। বিএসসি ইঞ্জিনিয়ার তারা বলছেন যে আসলে ডিপ্লোমা যারা করে তারা মূলত ইঞ্জিনিয়ার না, তারা টেকনিশিয়ান, এবং সেই জায়গা থেকেই এই আন্দোলনটার সূত্রপাত। এবং সেখানে মূলত 3টি দাবিকে কেন্দ্র করে এই আন্দোলনটা কিন্তু তারা শুরু করেছিলেন। সেই তিনটি দাবির মূল দাবিটা ছিল ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সহকারী প্রকৌশলী এবং সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিসিএস ডিগ্রিধারী হতে হবে, এবং কোটার মাধ্যমে কোনো রকমের পদোন্নতি দেওয়া যাবে না, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। এছাড়া ছিল টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। আপনি জানেন যে নবম গ্রেড মূলত শুধু ডিপ্লোমাদের জন্যই সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই ব্যাপারটি তারা অবসান চাচ্ছে। এবং সর্বশেষ যে ব্যাপারটি ছিল যে ইঞ্জিনিয়ার, বিসিএস ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ ইঞ্জিনিয়ার এই পদবিটা ব্যবহার করতে পারবে না, অর্থাৎ ডিপ্লোমাদের জন্য তারা টেকনিশিয়ান এই পদবিটাকে যথাযথ মনে করছেন। এছাড়াও আপনি জানেন যে কয়েকদিন আগেই কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে বিএসসি প্রকৌশলীর বুয়েটের একজন শিক্ষার্থী তরিকুজ্জামান, তাকে কিন্তু একটি হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে আসলে আন্দোলনে তারা দাবি তুলেছেন যে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং তার প্রেক্ষিতে আজ দুপুর 1টা পর্যন্ত মার্চ টু ঢাকা কর্মসূচির আলোকে দুপুর 1টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল প্রকৌশলী শিক্ষার্থীরা, এবং সরকার সেই দাবি দাওয়া মেনে না নেয় এবং 3টা পর্যন্ত শিক্ষার্থীরা অপেক্ষা করতে বলায় তারা আসলে সেটি মেনে না নিয়ে এবং যমুনা অভিমুখে তারা এই লং মার্চ পদযাত্রা করে। এবং পদযাত্রা ঠিক যমুনার খুব কাছাকাছি যখন চলে আসে তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। ফলে এখানে কিন্তু একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। পরবর্তী পরিস্থিতি আসলে কোন দিকে যায় বলা মুশকিল। মারপি আপাতত এই উত্তেজনাকর অবস্থা এখানেই এইভাবে রয়েছে। অরণ্য, আপনাকে ধন্যবাদ। বুয়েটের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে যে আন্দোলন করছেন তা বিচক্ষণতার কাজ নয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান। জানান, তাদের দাবির বিষয়ে এখনো সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলে এ বিষয়ে সহজেই সমাধান সম্ভব। শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, বুয়েটের এই দাবিগুলোর সাথে আইন মন্ত্রণালয় এবং পিএসসি জড়িত রয়েছে। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে বলেন তিনি। ছুরি নয়, টিউবলাইট দিয়ে রুমমেটকে আঘাতের অভিযোগে ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত জালাল আহমেদ হাজী মোহাম্মদ মহসিন হলে টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। বুধবার দিবাগত রাত 1টার দিকে হল প্রধাক্ষ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে এই ঘোষণা দেন। টাস্কফোর্স বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখন থেকে আচরণবিধি লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে। প্রচার শুরু করেছে প্রায় প্রতিটি প্যানেলের প্রার্থীরা। দর্শক, ডাকসু নির্বাচন সহ সার্বিক তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রার্থীদের প্রচার প্রচারণার কি কি তথ্য আপনার কাছে রয়েছে, কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জি মারফি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের মতো চলছে প্রচার।
এবং এখানে কিন্তু যে প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু সাদরে গ্রহণ করছে ভোটাররা, এবং ভোটাররা বলছেন যে তারা এই ভোট নিয়ে এক প্রকার আশঙ্কা প্রকাশ করেছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেই বিষয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু তারা বলছেন যে তাদের যে ক্যান্ডিডেট হবে তারা কিন্তু যে শিক্ষার্থীদের যে বিষয়গুলো রয়েছে তা কিন্তু করে যেন তারা ভোটে আসে, এই আশা তাদের। এছাড়া বেশ কয়েকটি প্রার্থীরা অভিযোগ করেছে যে এখনও লেভেল ফিল তৈরি হয়নি নির্বাচনের, এবং এই যে ভোট কেন্দ্রগুলো হয়েছে জানেন যে 8টি ভোট কেন্দ্র এখানে করা হয়েছে ডাকসু নির্বাচন ঘিরে, কিন্তু এতে যে 40,000-এর মতো ভোটার রয়েছে তাতে সম্ভব নয় বলে জানিয়েছে প্রার্থীরা। এতে ভোট দিতে বাধাগ্রস্ত হবে ভোটাররা, এই বিষয়গুলো বলেছেন। এবং যেহেতু বলছে প্রতিটি যে প্রার্থীদের থেকে এক প্রকার অভিযোগ শুনেছে যে নির্বাচন কমিশন বলছে যেহেতু সব প্রার্থীরাই নির্বাচন যে তৈরি হয়নি, লেভেল ফিলিং তৈরি হয়নি, যেহেতু অভিযোগ করেছে তাহলে লেভেল ফিলিং তৈরি না হলে আসলে একপাক্ষিক বিষয়গুলো আসতো। তো এখন পর্যন্ত কিন্তু যেই এইগুলো রয়েছে প্রার্থীরা বলছে যে যেন কোনো রাজনৈতিকভাবে এই নির্বাচন বাধাগ্রস্ত না হয় বা একপাক্ষিক না হয় সেই বিষয়ে কিন্তু তারা বলেছেন যে যারা ভোটার রয়েছে বলছে যে তাদের ম্যান্ডেটেই যেন ডাকসু নির্বাচনে প্রার্থীরা নির্বাচিত হয়। তো ডাকসু নির্বাচন ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি। রাগিব, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তফসিল অনুযায়ী 15 সেপ্টেম্বরের পরিবর্তে ভোট হবে আগামী 28 সেপ্টেম্বর। মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ 31 আগস্ট। যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা 11 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর। এদিকে নতুন তফসিল ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বলছেন বিশেষ দলে ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সুবিধা দিতে ভোট পেছানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে এই শুনানি। বিকেল 4টায় এই বিষয়ে রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে প্রার্থীদের খসড়া তালিকায় সহ সভাপতি পদে 20 জন ও সাধারণ সম্পাদক পদে 17 জনের মনোনয়ন অনুমোদন করে কমিশন। যাচাই বাছাই শেষে 20টি আবেদন বাদ পড়ে। তাদের মধ্যে 16 জন প্রার্থী তা ফিরে পেতে আপিল করেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট বিকেল 4টায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন। আজ রোডম্যাপের অনুমোদন দিয়েছে কমিশন। আগামীকাল সকালে রোডম্যাপ ঘোষণা করা হবে। কমিশন থেকে জানা গেছে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগেই নির্বাচন আয়োজনের জন্য প্রাথমিকভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন। আজ বিকেলে রোডম্যাপ ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানির বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের। আজ সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শেষ দিন। আজ রাজশাহী ও রংপুর অঞ্চলে শুনানি চলছে। শোক শূন্যতা আর হৃদয়ে নিংড়ানো ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। ভোর থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতা, কবির পরিবারের সদস্য সহ অন্যান্যরা। এ সময় কবির ক্ষুরোধার লেখনের তাৎপর্য তুলে ধরেন তারা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 49তম মৃত্যুবার্ষিকীর দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ভোর 6:30টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। শুরুতে সংস্কৃতি মন্ত্রণালয় কবির সমাধিতে ফুল নিবেদন ও কবর জিয়ারত করেন। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুলের লেখা যতদিন আছে এদেশের মানুষ ততদিন মাথা নত করবে না। আমাদের জাতীয় অর্জন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের রচনাবলী সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে অনুবাদ করার আহ্বান জানানো হয় কবির পরিবারের পক্ষ থেকে। তার রচনাবলীগুলো হচ্ছে আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ। অবশ্যই যেন অনুবাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাছে
আবেদন রাখছি। শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, কবি সাহিত্যের যে শাখাতেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। তার কাছ থেকে শিক্ষা নেবার এখন আরো শক্তিশালী যুক্তি আমাদের সাথে আছে। এদিন সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশেষ ব্যক্তিবর্গ ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন। শাকিলা করিম, RTV, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা ও বঙ্গোপসাগর থেকে নতুন করে ৩ দফায় ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নাইখাংদিয়ার শাহপুরীর দ্বীপ এবং সেন্ট মার্টিন উপকূল থেকে ট্রলার সহ তাদের অপহরণ করা হয়। এ নিয়ে গত 4 দিনে অন্তত ৭০ জন জেলে অপহরণের শিকার হয়েছেন। কক্সবাজার থেকে শাহিনুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে আরাকান আর্মি। গেল 4 মাসে অন্তত ৭০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে তারা। ট্রলার মালিক ও স্থানীয়রা বলছেন, রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জেলেদের আটকের পাশাপাশি মাছ, ট্রলার ও জাল লুট করছে আরাকান আর্মি। আরাকান আর্মির জন্য আমাদের জন্য অনেক আতঙ্ক হয়ে গেছে, যেহেতু নদীর মধ্যে জাল মারতে গেলে বাংলাদেশ সীমান্তে শিষ্টবুনি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়। আমি ধরে গিয়ে আর তো জাল মারা বাদার ইনকাম করা এখনই খেয়ে নাই। আমাদেরকে ওখানে নিয়ে যা, আর এদের কাছ থেকে কোনো খবর দিলে এরা এলো করে না। এটা অনেক বুট এখনো আছে নগল দিয়া, ওখানে আরাকান আর্মির দৌড়ায় হতে ওখানে যাচ্ছে পারে নাই। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। আর অপহরণকৃত জেলেদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন। টহল বৃদ্ধি করতে বলেছে কোস্টগার্ডকে, টহল বৃদ্ধি করতে খুব শীঘ্রই আর ফিরে আনার জন্য সবাই চেষ্টা করছে। যারা মাছ ধরবে তারা বাংলাদেশের জলসীমার মধ্যে মৎস্য আহরণ করবেন। বারংবার সতর্ক করছি এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রার্থনা করছি। মাছ ধরার সময় সীমানা অতিক্রমের ফলে বারবার ঘটছে অপহরণের ঘটনা, বলছেন বিজিবির এই কর্মকর্তা। নদীতে আসলে সীমান্ত রেখাটা ডিফাইন করা খুব ডিফিকাল্ট। আমাদের জেলে ভাইদেরকে অনুরোধ করব যে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তে যেন তারা প্রবেশ না করে। আব্দুল হামিদ, RTV। আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের পার্কে সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে পার্কে সমুদ্র সৈকত প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, পানির সমস্যা সহ নানা কারণে এই প্রকল্পের কাজে ধীর গতি দেখা দিয়েছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনার পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অবকাঠামোর কাজ শেষ করার সিদ্ধান্ত হয়। সময় নির্দিষ্ট করেছি যে ইনশাল্লাহ আমরা ডিসেম্বর মাসে কাজটা শেষ করতে চাই। এখানে তো পানির সংকট আছে, এখানে খাবার পানিরও সংকট আছে। এমনকি এই প্রকল্প করার সময় পানির সম্ভবতাও সঠিকভাবে যাচাই না করার কারণে এখন আমাদেরকে অনেক দূর থেকে পানি টেনে আনতে হচ্ছে। বুস্টার সিস্টেম করে পানি টেনে আনছি আমরা। তো যখন প্রকল্পের হয়তো বা এমন সময় এসেছে যখন কাজকে থামানো যায়নি, সেক্ষেত্রে হয়তো কোথাও লবণাক্ত পানি ব্যবহার করা হয়ে থাকতে পারে আগে। আর যেটা দেয়াল ভাঙার কথা আপনি বললেন, নিশ্চয়ই সেটা সংস্কার করে ঠিক করা হবে। যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্যের দায়ভার দল নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রতিনিধি সমাবেশের প্রস্তুতি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি জানান, অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত বলেই তাকে শোকজ করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলেও জানান ইমরান সালেহ প্রিন্স। এটা বলছেন তার ব্যক্তিগত বক্তব্য। একটা দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না। এটা ওনার মতো লোকের এটা অনুধাবন করা প্রয়োজন ছিল, যে কারণে ওনার এই কিছু বক্তব্যে আমরা দল বিব্রত এবং জনমনেও একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে, যেই জন্য তাকে শোকজ করা হয়েছিল। তিনি উত্তর দিয়েছেন, সেই উত্তরে দল সন্তুষ্ট নয় বিধায় তার দলীয় সদস্যপদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে।
অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ভুটানের চাং লিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। 4 দলের এই টুর্নামেন্টে 3টি করে ম্যাচ শেষে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, যেখানে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 6। অপরদিকে একটি ম্যাচ জয়ী নেপাল আছে তৃতীয় স্থানে। প্রথম লেগে 2 দলের মুখোমুখি দেখায় নেপালকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও বড় জয় প্রত্যাশী বাংলাদেশের মেয়েরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।